আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বসুন্ধরার মালিকের পক্ষে এক ঝাঁক বিএনপির আইনজীবী দৈনিক আমার দেশ পত্রিকার ব্যাক পেজে 14 অক্টোবর 2025 একটি নিউজ হয়েছে, যেটা শিরোনাম হচ্ছে বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে বিএনপি পন্থী এক ঝাঁক আইনজীবী। উপশিরোনাম হচ্ছে বিদেশ যাওয়ার আবেদন। আমি এই রিপোর্টটির কয়েকটি বাক্য পড়ে শোনাচ্ছি। দুর্নীতির অভিযোগে আদালতের জারি করা দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবহান সহ পরিবারের 5 সদস্য। গতকাল সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তার ছেলে সাফওয়ান সুবহান। এদিন তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম শুনানি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুক সহ বেশ কয়েকজন বিএনপিপন্থী আইনজীবী। আবেদন করা অন্যরা হলেন আহমদ আকবর সুবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সুবহান, আনবিরের স্ত্রী সাবরিনা সুবহান, ছেলে সাফিয়াত সুবহান। আমি আর গেলাম না, অনেক লম্বা রিপোর্ট। এ বিষয় নিয়ে কথা বললাম এই জন্য, অলিগার্ক বলতে যে একটা কথা আছে বাংলাদেশে, নানান কথা আছে, গডফাদার কথা আছে, মাফিয়া কথা আছে। এই সমস্ত প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা আলাদা এক্সপ্লেইন ব্যাখ্যা রয়েছে, ফ্যাসিবাদ শব্দ রয়েছে। তো অলিগার্ক যারা সরকারকে, অবৈধ সরকারকে বা বৈধ সরকারকে হোক না কেন, বিভিন্ন শক্তি ব্যবসায়ী গোষ্ঠী যেভাবে কাজে লাগিয়ে তারা লুটপাট করে, সহজ কথায় আর কি। এটার বড় ব্যাখ্যা আছে, লম্বা এক্সপ্লেইন রয়েছে। তো বসুন্ধরা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সেই দিক থেকে সবচেয়ে চিপ অলিগার্ক বর্তমানে। এছাড়াও আরও কয়েকজন অলিগার্ক, আরও কয়েক ডজন আছে। সালমান এফ রহমান তো সেই অলিগার্কদের পেট্রোনাইজ করতেন। সালমান এফ রহমান নামের যে একজন দরবেশ নামে পরিচিত, সে এগুলোকে পেট্রোনাইজ করতেন। তো আকবর শাহ আলম সুবহান, বিশাল নাম, আলহাজ আছে, এখানে আলহাজ দেওয়া নেই। ঢাকার একটি বিশাল এলাকা দখল করে বিশাল একটি সাম্রাজ্য বানিয়ে নিয়েছেন। একটা সম্রাটের মতন তার কালচার, আচার আচরণ, তিনি যেভাবে বসবাস করেন তার পরিবারকে নিয়ে, এটা যেন সেই সম্রাটীয় যুগকেও হার মানায়। এই আধুনিক যুগে ঢাকার বিশাল একটা এলাকা তার দখলে। তো তাকে নিয়ে বহুজনে বহু কথা বলে। তারা যখন তখন বিভিন্ন সুন্দরী নারীকে ব্যবহার করে মেরে ফেলে। তাদের অনেকগুলো মিডিয়া আছে, 8-9টা মিডিয়া আছে, মিডিয়া বিশাল হাউস রয়েছে। যেরকম রুপার্ট মার্ডককে মিডিয়া মোগল বলা হয়। তো তিনিও বাংলাদেশের একজন মিডিয়া মোগল। তার বিভিন্ন সম্পদ পাহারা দেওয়ার জন্য আমব্রেলা হিসেবে, ঢাল হিসেবে একটা বড় একটা মিডিয়া হাউস তিনি তৈরি করেছেন। 8-9টা মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বাংলা, ইংরেজি, অনলাইন, রেডিও ইত্যাদি ইত্যাদি। সেখানে শত শত সাংবাদিক তিনি পেলে পুষে রাখেন। বিভিন্ন দলের, মতের, বর্ণের সাংবাদিক, নারী পুরুষ সেখানে কাজ করেন, ভালো মন্দ মিলিয়ে। তো তিনি সামরিক বাহিনীর লোকদেরকেও বস্তায় বস্তায় টাকা দেন বলে আলোচনা রয়েছে। প্রতি মাসে কোটি কোটি টাকা তাদেরকে দেন, বিভিন্ন সরকারি সংস্থাকে দেন, বাহিনীকে দেন, রাজনীতিবিদদেরকে দেন, বাম ডান বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে অনেকে টাকা দেন, আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্সকে টাকা দেন। তো এগুলো নিয়ে ব্যাপক সমাজে আলোচনা আছে। বিশাল সাম্রাজ্য, হাজার হাজার কোটি টাকা ইনকাম, জমি দখল করা, জমি বিক্রি করে। তার যারা অধীনে আছে, চাকরি টাকরি করে, তারা বলে যে আমাদের স্যার এভাবে করে না, অন্যদের মতো না, তারা টাকা দিয়ে জমি কিনেছে। এটা কিছু লোকের কাছে, তার যারা পেলে পুষে রাখছেন যাদেরকে, তাদের কাছ থেকে শুনতেছি। কিন্তু যতটুকু জানা যায়, বেশিরভাগ বিশ্বস্ত জায়গা থেকে তিনি অধিকাংশ জায়গা দখল করেছেন, অথবা 5 কাঠা কিনেছেন, 15 কাঠা তিনি দখল করে নিয়েছেন। দাম আছে ধরেন 25 লাখ টাকা, দিয়েছেন তাদেরকে 3 লাখ টাকা। অথবা তার বাপদাদার ভিটা বাড়ি ছাড়তে চান না, জোর করে নিয়েছেন দখলে, পরে রেজিস্ট্রি করে নিয়েছেন সামান্য টাকা দিয়ে, অনেকে মেরে ফেলেছেন। যাই হোক, এখন সে একটা অলিগার্ক বা সন্ত্রাস বা মাফিয়া, বিশাল একটা
প্রভাবশালী, তার নামে মামলা আছে, তার পরিবারের সদস্যদের নামে মামলা আছে, তাদের অনেক অপকর্ম রয়েছে, অপকর্মের শেষ নেই। মুনিয়ার ব্যাপারে জানেন, মুনিয়াকে মেরে ফেলেছে তারা, তো তাদের অনেক অবৈধ অপকর্ম আছে, পাপের শেষ নেই। তো সেগুলো নিয়ে মামলা টামলাও আছে কিছু। ঠিক সেই মুহূর্তে এখন বিএনপির আইনজীবীরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে এই সকল আইনজীবী কারা? একদিকে দেখি ব্যারিস্টার সরোয়ার হোসেন, একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন নামকরা আইনজীবী, তিনি মুনিয়ার পক্ষে লড়ছেন। তিনি নীতি নৈতিকতার সঙ্গে সেই আইনজীবীকে কাজ করতে দেখা যাচ্ছে, সাহস নিয়ে। অন্যদিকে এই আইনজীবীরা কি করতেছেন? তো সে তো যেহেতু একদম সরাসরি চিহ্নিত রাষ্ট্রীয়ভাবে একটা অলিগার্ক, সন্ত্রাসী হিসেবে পরিচিত, তো তার পক্ষে কিভাবে আইনজীবী দাঁড়ায়? ওই যে লুৎফুজ্জামান বাবর নাকি 100 কোটি খেয়েছিল তারেক রহমান, এই তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কিন্তু রিপোর্ট আছে। এটা সত্য কতটুকু এখন পর্যন্ত জানি না। এখন থেকে 19-20 বছর আগে এটা নিয়ে কিন্তু অনেক রিপোর্ট হয়েছিল, যদি ভুল না হয়ে থাকে, আমার হয়তো 1-2 বছর আগে পরে হতে পারে। এই রিপোর্টগুলো এখনও সার্চ করলে আপনারা পাবেন, আর্কাইভে রয়েছে, বিভিন্ন জায়গায় ডকুমেন্ট হিসেবে রয়েছে। লুৎফুজ্জামান বাবর এই বসুন্ধরার মালিক থেকে নাকি 100 কোটি টাকা খেয়েছিল, তারেক রহমানের নাম সেখানে জড়িত আছে। তো এগুলো নিয়ে আমরা 111-এর সময় অনেক কথা শুনেছি, বিভিন্ন সময় কথা শুনেছি। এখন আবার তরুণ আইনজীবী, বিএনপির যারা আইনজীবী, তারা এই আকবর শাহ আলম সোবহানের পক্ষে লড়ছেন। সবই কি একই সূত্রে গাথা? বা এই আকবর শাহ আলম সোবহানেরা কত টাকায় ঢালছে? কারা কারা বিক্রি হয়ে গেছে? তো আমরা তো ফ্যাসিবাদ, আপনারা জানেন শেখ হাসিনার পক্ষে কিভাবে ছিল এই সন্ত্রাসী, প্রকাশ্য কিভাবে তাকে সাপোর্ট করেছিল এই সন্ত্রাসী অবৈধ প্রধানমন্ত্রীকে। আমরা যারা 24শে জুলাইকে ধারণ করি, বিপ্লবকে, 24শে বিপ্লবকে যারা ধারণ করি, যারা আমরা বিপ্লবের রাজপথে ছিলাম, যা আমাদের যে ত্যাগ আছে, আমরা কি সহ্য করতে পারি এসব বিষয়? যেখানে হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিয়েছে, মেরে ফেলেছে, কয়েকশো নারী শিশুকে মেরে ফেলেছে এই আকবর শাহ আলম সোবহানেরা, তখন প্রকাশ্য সেই সন্ত্রাসী কিলার হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল। কিভাবে বিএনপির তরুণ আইনজীবীরা সেই সন্ত্রাসীর পক্ষে দাঁড়ায় এখন? আসসালামু আলাইকুম।